আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও আইসিটির আরও একটি ক্লাস নিয়ে চলে আসলাম। গতকালকে আমরা টুজ কমপ্লিমেন্টের যোগ করব না বিয়োগ করব এই সিদ্ধান্তটা নিয়েছি এবং বেশ কিছু অঙ্ক করেছি, প্র্যাকটিস করেছি। আশা করি তোমরা গতকালকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আরও একটি আমরা তোমার টুজ কমপ্লিমেন্টের সমস্যা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালে টুজ কমপ্লিমেন্ট সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল, আমরা সেই প্রশ্নটি আজকে খুব সহজভাবে সমাধান করার চেষ্টা করব। তো আশা করছি তোমরা ক্লাসগুলো দেখতে আছো, আইসিটি এবং ইংরেজির ক্লাসগুলো দেখতে রয়েছো। তো তোমাদের পরীক্ষা একেবারেই সামনে চলে এসছে। তোমাদের পরীক্ষা শুরু হবে তো 26শে জুন। তো তোমাদের আমি যে কোর্সটি আয়োজন করেছি, এই কোর্সটি চলবে তোমাদের পরীক্ষার ঠিক আগ পর্যন্ত, বিশেষ করে আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত। তো তোমরা আমার যে ফেসবুক পেজ রয়েছে ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার, এই পেজটি ফলো দিয়ে রাখতে পারো, এবং যে ইউটিউব চ্যানেল রয়েছে এইচএসসি ইংলিশ অ্যান্ড আইসিটি ল্যাব, এই পেজটি তোমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমরা আপডেট থাকতে পারবে। এবং আমার যদি অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমার নিচে উপরে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমরা তোমার যে কোশ্চেনটি রয়েছে, ঢাকা বোর্ডের যে কোশ্চেনটি রয়েছে সেটা তুলে দিয়েছি। দেখো যে 2023 সালের প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে? তো দেখো বলতেছে রনি তোমার 346 টাকার, এটা কিন্তু অক্টালে রয়েছে টাকার, ও জনি তোমার এই যে বাইনারি সংখ্যাটা রয়েছে এত টাকার বই কিনে। তারা দুইজন কিন্তু বই কিনে। তো তোমার রনির অ্যামাউন্টটা হচ্ছে এইটা, আর তোমার জনির অ্যামাউন্টটা হচ্ছে এই বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এখন স্যার যিনি কোশ্চেন করেন তিনি বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো দিয়ে দেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখো যে রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল। হ্যাঁ, বলছে আমাদেরকে মোট করতে হবে, যোগ করতে হবে, দুটি সংখ্যাকে যোগ করতে হবে। মোট কত টাকার বই কিনেছিল তা দশমিকে লিখো, তা দশমিকে লিখো। এটা হচ্ছে তোমার গ নাম্বার প্রশ্ন। আর ঘ নাম্বার প্রশ্নে রয়েছে, দেখো কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরকের মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে? তো এখানে খুব সুন্দরভাবে এবং সহজভাবেই দিয়ে দিয়েছে, ভাষাটা খুবই ইজিভাবে ব্যবহার করেছে, যে বিশেষ কোনো পদ্ধতি বা তোমার অন্য কোনোভাবে বলেনি, ডাইরেক্ট বলে দিয়েছে 2 এর পরিপূরকের মাধ্যমে তুমি প্রকাশ করো। তো এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোতে আমরা কোন পদ্ধতি প্রয়োগ করব, গত ক্লাসে কিন্তু ভালোভাবে শিখেছি যে যোগের মাধ্যমে বিয়োগ করব। অর্থাৎ তোমাকে এখানে ডাইরেক্ট বলেনি যে তুমি যোগের মাধ্যমে বিয়োগ করো, কিন্তু তোমাকে ধরে নিতে হবে। এখন তুমি যদি বাড়িতে এগুলো প্র্যাকটিস না করো যে কোন প্রশ্নটা আসলে কোন পদ্ধতি প্রয়োগ করব, তাহলে কিন্তু তুমি পারবে না, এই প্রশ্নটা বুঝতে পারবে না। এখানে তোমাকে কি করতে হবে, যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, হয় রনির অ্যামাউন্টটা বেশি হবে, আর না হলে জনির অ্যামাউন্টটা বেশি হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্টটা বিয়োগ করব বা বাদ দিব। তবে কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে আমরা বিয়োগ করব। ঠিক আছে, যোগের মাধ্যমে বিয়োগ। এই কথাটি তোমরা অনেকেই বুঝতে পেরে যাবে যদি তোমরা আমরা আগের ক্লাসগুলো করে থাকো। আগে এই সম্পর্কিত প্রায় 2টা ক্লাস রয়েছে। তো আশা করতেছি তোমরা সেই ক্লাসগুলো দেখে আজকের এই বোর্ড প্রশ্ন সমাধানে এসেছো। তো দেখো যেহেতু আমরা গ নাম্বার প্রশ্নের দিকে যাবো। প্রথমে দেখো, দুজনের টাকাকে বলেছে দশমিকে রূপান্তর করতে হবে। এই যে অক্টালটাকে দশমিকে করতে হবে এবং এই বাইনারিটাকেও দশমিকে রূপান্তর করতে হবে। তোমরা দশমিকে রূপান্তর শিখেছো, আমি প্রথম দিকে শিখিয়েছি যে তোমার অক্টাল থেকে দশমিকে রূপান্তর, তারপরে বাইনারি থেকে দশমিকে রূপান্তর, তারপরে হেক্সা থেকে দশমিকে রূপান্তর। এই 3 ক্ষেত্রে কি করতে হয়, যে তোমার পাওয়ার ব্যবহার করতে হয়। হ্যাঁ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ার, মানে 0, 1, 2, 3, 4 ইত্যাদি ডান থেকে বাম দিকে যেতে হবে এবং প্রতিটি অঙ্ককে এর স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। স্থানীয় মানে কি থাকে, তোমার ভিত্তি থাকে এবং একটি পাওয়ার থাকে। ঠিক আছে? তো চলো আমরা আজকের এই অঙ্কটি শুরু করে ফেলি। এই যে দেখো, তো রনি বই কিনেছিল কত টাকার, 346 টাকার। আর অর্থাৎ এই যে অক্টাল সংখ্যাটাকে আমরা কিসে করব, রূপান্তর করব, দশমিকে রূপান্তর করব। তো দশমিকে রূপান্তর করার জন্য কি করতে হয়, দেখো এখানে আমি আরও সহজভাবে তোমাদের বলে দিয়েছি। দেখো, এই যে প্রতিটি অঙ্ককে এর বেস দ্বারা বা ভিত্তি দ্বারা গুণ করে নাও। তুমি গুণটা করে নাও যে 3 × 8, তারপরে ব্র্যাকেট ক্লোজ, প্লাস চিহ্ন দাও, আবার 4 × 8, এটা কিন্তু ভিত্তি। ঠিক আছে, আমরা দশমিকে রূপান্তর করবো। এখন তুমি আবার এখানে 8-এর পরিবর্তে 10 বসিয়ে দিও না। 10 কেন বসাবে না, এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি যে 10 এখানে ব্যবহার করা যাবে না, ভিত্তি হিসেবে 10 তুমি কখনোই ব্যবহার করবে না। তারপরে দেখো 6 × 8,
এটা আমরা বসিয়ে দিয়েছি। এখন তুমি বলবে স্যার তাহলে আমরা পাওয়ারগুলো কীভাবে দেবো? দেখো তো পাওয়ারগুলো শুরু হয় কীভাবে, কখন থেকে শুরু হয় বলেছিলাম যে 0 1 2 পূর্ণাঙ্গ তোমার মানে ভগ্নাংশ নয় এরকম সংখ্যার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি যে 0 তারপর 1 2 এভাবে পাওয়ারগুলো ব্যবহার করি। তো এখানে দেখো এখানে আছে 0 তারপরে 1 তারপরে 2 এরকম করে আমরা এই যে ভিত্তির ওপরে আমরা দিব, ভিত্তির ওপরে আমরা কি দিব যে 0 1 2 এই যে দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে সহজ, আরও সহজ হয়ে গেল। আমি যেভাবে বলেছিলাম তার থেকে আরও সহজ হবে। জাস্ট তোমরা প্রতিটি অঙ্ককে এর ভিত্তি দ্বারা গুণ করে নাও, দিয়ে পাওয়ারটা কীভাবে বসাবো, এই যে এখানে যেখান থেকে শুরু হয়েছে 0 1 2 এই ভিত্তির ওপর আমরা শুরু করবো 0 1 2। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এই অঙ্কটাকে আমরা ক্যালকুলেটরে সরাসরি একবারই সমাধান করব। ঠিক আছে, তো তোমাদের ক্যালকুলেটর অন করো এবং একবার মোড চেপে তোমার 1 চাপো, তাহলে কি তোমার ক্যালকুলেটরটা একবারে রেস্টার্ট হয়ে যাবে বা গোড়ায় চলে যাবে। তখন মানে অন্য কোনো কমপ্লেক্স সিস্টেম থাকবে না বা বেজ সিস্টেমে থাকবে না, নর্মাল জেনারেল ক্যালকুলেটরে পরিণত হবে। এখন আমরা এই অঙ্কটা করব ক্যালকুলেটরের মাধ্যমে, এক লাইনে করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা এক লাইনে করে বসিয়ে দেবো। তো দেখো যে আমি প্রথমে ব্র্যাকেট দিলাম, এই যে ব্র্যাকেটটা আছে না, এই ব্র্যাকেটটা দাও, ব্র্যাকেট তারপরে 3 × 8। তো 8 টু দি পাওয়ার 8 স্কোয়ার কীভাবে দেবো? তো 8 চাপবো। ঠিক আছে, 8 চাপার পর দেখো এই যে ক্যাপ, হ্যাঁ ক্যাপের মতো একটা চিহ্ন রয়েছে, ক্যাপটা চাপবো, মানে এটা হলো পাওয়ার। এরপর কি দেবো 2 হয়ে গেল। তারপর ব্র্যাকেটটা আমরা ক্লোজ করেছি, তারপরে আবার প্লাস চিহ্ন দিলাম। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, প্লাস চিহ্নের পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে 4 × কত 8 চাপো। এখন পাওয়ার দিতে হবে, 8-এর উপর 1 আছে, তাহলে 8 চাপার পর ওই যে আবার এই যে ক্যাপের মতো চিহ্ন দেখতে পাচ্ছি লগের বাম পাশে, এই চিহ্নটা দিলাম, তারপরে দিলাম 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস চিহ্ন। আবার দেখো আবার কি আছে যে তোমার আবার একটা ব্র্যাকেট দিয়েছি প্লাস চিহ্ন, তারপর ব্র্যাকেট দিয়েছি 6 × 8 টু দি পাওয়ার 0। এখন সমান চাপবো, দেখো 230। তোমরা কিন্তু ক্যালকুলেটরে একবারই অঙ্কটা করে নেবে। ঠিক আছে, তোমরা হাতে কলমে করতে পারো, কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই, বা পরীক্ষার হলে আমাদের সময় বাঁচাতে হবে। যেহেতু তুমি পুরো প্রসিডিউরটা ভালো করে দেখিয়ে দিয়েছো যে স্যারকে কীভাবে পাওয়ারগুলো বসাতে হয় এবং প্রতিটি অঙ্ককে এর স্থানীয় মান দ্বারা গুণ করেছে, যেমন 8 স্কোয়ার, এটা ভিত্তি আর এটা হচ্ছে পাওয়ার, সবগুলো তুমি তো দেখিয়ে দিয়েছো। আর কি দরকার, এখন তুমি ক্যালকুলেটরে এক লাইন অঙ্কটা করে বসিয়ে দাও। তাহলে আমরা এখানে কি পেলাম, যেখানে পেয়েছি 230 পেলাম। এটা কিন্তু আমরা কিসে রূপান্তর করলাম, দশমিক সংখ্যায় রূপান্তর করে ফেলেছি। এখন আমরা দেখব এটা রনি কত টাকার বই কিনেছিল সেটা আমরা দশমিকে রূপান্তর করে ফেলেছি। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করতেছি। এখন চলে আসে জনি কত টাকার বই কিনেছিল, এই যে এই বাইনারি সংখ্যাটার বই কিনেছিল। তো এখানে পাওয়ারটা কত দ্বারা শুরু হবে, দেখো 0 থেকে শুরু হবে আর এখানে 7-এ শেষ হবে, 0 1 2 3 4 5 6 7, 7-এ শুরু হবে। এখন দেখো তুমি কি করবা, এখানে প্রতিটি অঙ্ককে এই যে দেখো প্রথমে আছে 1কে এর ভিত্তি দ্বারা গুণ করতে হবে, 1 × 2 অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করলাম। দেখো প্রতিটি অঙ্ককে, এরপরে রয়েছে 0কে বেজ দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তারপর এখানে দেখো 1 রয়েছে, এখানে 1কে 2 দ্বারা গুণ করলাম। এভাবে প্রতিটি সেকশনকে আমরা গুণ করব। ঠিক আছে, প্রতিটি অঙ্ককে এর বেজ দ্বারা গুণ করব। এখানে যতটি অঙ্ক আছে ততটি অঙ্ককে এর আমরা কি করব, যে ভিত্তি দ্বারা গুণ করে দেব। এখন তাহলে প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা পাওয়ারটা কীভাবে বসাবো? হ্যাঁ, পাওয়ার তুমি এখানে গুণে নাও, কখন থেকে শুরু করবে, 0 থেকে 7 পর্যন্ত আমাদের বসাতে হবে। তো চলো আমরা 0 থেকে বসিয়ে দেবো, যে 2 টু দি পাওয়ার 0 1 2 3 4 তারপরে 5 তারপরে 6 তারপরে 7। এই যে দেখো সুন্দর করে আমরা এটা বসিয়ে দিয়েছি। তো এখন তুমি বলবে যে স্যার এত বড় অঙ্ক তো আমরা ক্যালকুলেটর তুলতে তো সময় লাগবে। ঠিক আছে, আমি যেভাবে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে তুলেছিলাম তোমরাও অঙ্কটা ঠিক একইভাবে তুলে নিতে পারো, তুলে প্র্যাকটিস করতে পারো বাসায়। তবে আমি এখন এটা এত বড় অঙ্ক আমি ক্যালকুলেটরে তুলে তোমাদের এখন দেখাবো না। তবে আমি কিভাবে দেখাবো, তোমার দেখো তাহলে এই যে এটা বাইনারি সংখ্যা না, তুমি বাইনারি সংখ্যা ক্যালকুলেটরে দশমিকে রূপান্তর করতে জানো, অবশ্যই জানো। তাহলে দেখো আমরা এখানে যাব বেজ। তোমাদের কিন্তু এই প্রসেস অবশ্যই ঠিক থাকতে হবে। এই প্রসেস যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু সারে তোমাকে হয়তো তুমি এখানে কি করবা, এই যে 2 টু দি পাওয়ার 1-এর জায়গাতে হয়তো 0 দিলা বা 3 দিলা, তাহলে যদি সারের চোখে পড়ে যায় এটা যে তুমি তোমার এই পাওয়ার বসাতে ভুল আছে, তাহলে কিন্তু মার্ক শেষ। ঠিক আছে, তোমাকে কিন্তু এটা সুন্দর করে বসাতে হবে। এখন তুমি এই হিসাবটা ক্যালকুলেটরে বের করবা না তুমি কীভাবে বের করবা, মুখে মুখে বের করবা, সেটা তোমার বিষয়। ঠিক আছে, সেটা তোমার বিষয়। আমরা এই যে অঙ্কটা তোমার মুখে মুখেই তৈরি করতে আমরা দুইভাবে বের করবো। চলো আগে ক্যালকুলেটর বের করে ফেলি।
তো আমরা বেজে যাব, মানে মোট 2বার চাপলাম তারপর বেজে গেলাম। এখন এই সংখ্যাটি একটি বাইনারি সংখ্যা, তাহলে আমি এখানে প্রথমে বাইনারি মোডে চলে যাব। তাহলে দেখো লগ চাপলাম, এই লগ চাপলে তোমার বাইনারি মোডে চলে গেল, ডান দিকে 0, ডান দিকে দেখো যে বি উঠে আছে। এখন এই সংখ্যাটা তুলো তুমি, ঠিক আছে, যে 1 0 1 1 0 1 1 0 দিয়ে তুমি সমান চাপো। তুমি যদি এখানে সমান না চাপো তাহলে অঙ্কটা হবে না। এই যে দেখো আমি সমান চেপেছি এবং ওই উপরের অঙ্কটা নিচে উঠে গেছে। এখন আমরা কিছু করব, দশমিকে যেহেতু আমরা যাচ্ছি, এখন তুমি ডেসিমাল চাপো। এই যে এক্স স্কোয়ারের উপরে দেখো লেখা আছে এখানে ডিইসি, দেখো 182, ঠিক আছে, 182 কিন্তু উঠে গেছে, আমরা কিন্তু ক্যালকুলেটারে করে ফেলেছি। আর তুমি যদি মনে করো না স্যার আমি এখানে ক্যালকুলেট ফার্স্ট ব্র্যাকেট বসাবো, 1 দিব, ইনটু দিব, 2 দিব, 2 এর উপর পাওয়ার দিব, এই ক্যাপ চিহ্নটা দিয়ে আমি ধীরে ধীরে করবো, সেটাও করতে পারো তুমি। তাহলে আমরা দেখো আমরা 3ভাবে করতে পারি। এই যে নর্মালি এভাবে ক্যালকুলেটর এটা বসিয়ে করতে পারি, আবার এই বাইনারি সংখ্যাটাকে আমরা সরাসরি ডেসিমেলে রূপান্তর করে এখানে চালাকি করে একটু বসিয়ে দেবো। আবার যদি মনে করে না স্যার আমি এই বাইনারি সংখ্যার স্থানে মান নির্দেশক একটা ছক রয়েছে, সেই ছকে আমি এই বাইনারি সংখ্যাটা গিয়ে বসাবো। তো ঠিক আছে, তুমি বসাও। তাহলে 1 0, যে 1 0 কতটি অঙ্ক আছে? 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে তোমার 1 0 1 1 1 0 1 1, তারপরে কি আছে 0 1 1 0 0 1 1 0, ঠিক আছে। এখন যার সোজাই 1 রয়েছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলবো। ওকে, তো আমরা যোগ করে ফেলবো। তো আমরা ক্যালকুলেটরের গোড়ায় চলে গেলাম কীভাবে, যে মোড চেপে 1 চাপলাম, দিয়ে জেনারেল মোডে চলে গেলাম, দিয়ে আমরা এখন যোগ করব। দেখো 128 128 প্লাস তোমার কত 32 প্লাস 16 প্লাস 4, তারপরে প্লাস 2, দেখো 182। ওকে, তাহলে আমরা কিন্তু 3ভাবে অঙ্কটা বের করা শিখলাম। এইভাবে শিখলাম, এখান থেকে শিখলাম, আবার এইভাবেও করতে পারি, তোমাদের যেটা সহজ লাগে সেটা করবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে দিলাম যে 182, এটা দশমিকে আমরা রূপান্তর করে ফেলেছি, অর্থাৎ আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এখন তুমি যদি এইভাবে লিখতে পারো তাহলে তোমাকে 3 3 দিতে বাধ্য। আচ্ছা, এখন আমাদের মূল যেটা আলোচনা ছিল, আমরা কিন্তু টুজ কমপ্লিমেন্টের আলোচনা করছি, ঠিক আছে, আমরা কিন্তু রূপান্তর শিখছি না, আমরা শিখছি টুজ কমপ্লিমেন্টের আলোচনা। তো দেখো ঘ নাম্বার, দেখো যে গ হতে পাই রনি বেশি টাকার বই কিনেছিল, রনি বেশি টাকার বই কিনেছিল। দেখো রনি কত টাকার বই কিনেছে? রনি বই কিনেছে 230 টাকা, আর তোমার জনি বই কিনেছে 182 টাকা। তাহলে অবশ্যই রনি বেশি টাকার বই কিনেছে। তো আমরা কথাটা এখানে লিখতে পারি যে গ হতে পাই রনি বেশি টাকার বই কিনেছিল। রনির বইয়ের দাম কত বেশি ছিল তা যোগের মাধ্যমে দেখানো হলো। এই যে যোগের মাধ্যমে দেখানো হলো, এই কথাটা তোমাকে একটু লিখতে হবে কষ্ট করে। মানে এই ধরনের অঙ্ক যখন তুমি দুইটা পজিটিভ সংখ্যা পাবা, এই যে একটা পজিটিভ সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা, এইটা একটা ধনাত্মক সংখ্যা, এবং তোমাকে যখন হিসাব নিকাশ করতে বলে যে তুমি যোগের মাধ্যমে পার্থক্য করে দেখাও, বিশেষ পদ্ধতিতে হিসাব নিকাশ করে দেখাও, ঠিক আছে, এই ধরনের যদি ডায়লগগুলো চলে আসে, আমি গতকালকে প্রায় 6টি ডায়লগ তোমাদের এরকম দেখিয়েছি, যে এই কথাগুলো যদি চলে আসে তাহলে তুমি সরাসরি যোগের মাধ্যমে বিয়োগ করে দেখিয়ে দিবা, মানে পার্থক্যটা যোগের মাধ্যমে করে দেখিয়ে দিবা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিভাবে অঙ্কটা করব। তাহলে 230 অবশ্য বেশি, এটি একটি তোমার দশমিক সংখ্যা, এখান থেকে আমরা বাদ দিব কি 182 দিলেই তো তোমার পার্থক্যটা চলে আসে। তাহলে তো আমরা বিয়োগ করতে পারবো না, হ্যাঁ, তোমার 2-এর পরিপূরকের ক্ষেত্রে বিয়োগ করতে হয় না, হ্যাঁ, আবার কম্পিউটার সিস্টেমে বিয়োগ সিস্টেমটা নেই, এখানে বেশিরভাগ কিছু যোগ করে সমাধান করা হয়। তাহলে ঋণাত্মক, তাহলে এই যে বলবো যে স্যার 182 কী করে আমরা বানাবো, এই যে টুজ কমপ্লিমেন্ট করলেই ঋণাত্মক হয়ে গেল, হ্যাঁ, টুজ কমপ্লিমেন্ট করলে এই সংখ্যাটা 182 ঋণাত্মক হয়ে যাবে -182। তো -182-এর মানটা যদি আমরা 230-এর সাথে যোগ করে দেই তাহলে কি অটোমেটিক্যালি কেটে যাবে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, অর্থাৎ তুমি দেখো যে মাইনাস যদি 30 থাকে, এখন তোমাকে বলা হলো -30কে তুমি 40-র সাথে যোগ করো, এই যে যোগ করছো তাহলে কি হয়, এই 40 থেকে 30 অটোমেটিক্যালি কেটে যাবে না, যাবে তো। এখন তুমি 30-এর একটা -30-এর মান যদি তুমি একটা বের করতে পারো, মনে করো -30-এর মান একটা সাপোজ ধরলাম 10111, এমনি আমি ধরলাম এটা, তাহলে এটা কিন্তু ঋণাত্মক একটি সংখ্যা। এই ঋণাত্মক সংখ্যা যদি তুমি একটা 40-এর একটা ধরো বাইনারি সংখ্যা বের করলা, যাই হোক আমি একটা বের করলাম, তাড়াহুড়ো করে একটা বের করলাম, তাহলে এটা তো ধনাত্মক সংখ্যা আর এটা ঋণাত্মক সংখ্যা, তাই না, এই যে এটা দেখো, তাহলে যদি তুমি যোগ করো তাহলে কি হবে, এখান থেকে কেটে যাবে না। ঠিক এই ঘটনাটাই এখানে ঘটনা হচ্ছে, যে তোমার কি ধনাত্মক সংখ্যার সাথে যখন ঋণাত্মক সংখ্যা যোগ করছি অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো ওকে, তো আমরা দেখো সেই কাজটাই এখানে করেছি, প্রথমে বিয়োগ করেছি, কিন্তু আমরা বিয়োগ করবো না, ডাইরেক্ট বিয়োগ করবো না, আমরা কী করবো, যোগের মাধ্যমে বিয়োগ করবো, এই জন্য মধ্যখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি। তোমরা যদি অনেকেই মনে করো ভুলবশত এটা বসিয়ে দাও তাও হয়ে যাবে,
ঠিক আছে, 1 নম্বর লাইনটা দিয়েই যদি অঙ্কটা করে দাও তাও হবে, তবে এটা একটু তোমার বেসিক ক্লিয়ার হয়, হ্যাঁ, এবং স্যারেরাও বেশি খুশি হয় এ ধরনের অঙ্ক তুমি যে আসলে বুঝেছো, যে তুমি যোগের মাধ্যমে বিয়োগ করেছো, এটা লাইন যদি করো তাহলে স্যারেরা বুঝে যায় এমনিতেই, তোমাকে আর বুঝতে হবে না। ওকে চলো তাহলে দেখো এখন 230 বাইনারি কত, 230 বাইনারি আমাদেরকে বের করতে হবে। এখন তুমি কি করবে, এটাকে ক্যালকুলেটর বের করতে পারো, ক্যালকুলেটর চেপে তুমি 230 বাইনারি বের করে নাও, ঠিক আছে। আচ্ছা দেখো 230 বাইনারি আমরা বের করব, ক্যালকুলেটর চেপে বের করব। আচ্ছা বেজে যাও, দুইবার বেজ চাপলাম, তারপরে 3 চাপলাম। এখন দেখো যেহেতু বাইনারি আমরা যাব, তো প্রথমে এর সংখ্যাটা কি ডেসিমাল সংখ্যা, তাহলে আমি ডেসিমাল মোডে প্রথমে গেলাম, তারপরে কি 230 চাপবো, 230। আচ্ছা এখন 230 উঠে গেছে, এখন আমি বাইনারি যাব, ওই যে লগ চাপলাম, দেখো যে বাইনারি সংখ্যাটা এসেছে 230-এর যে 111, 3টে 1 0 0 1 1 0 অলরেডি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার 230 অন্য কীভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন তুমি দেখবা যে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে তোমার কত হয়, 230 হয়, ঠিক আছে। তো ওই সংখ্যাটা যদি তোমার ওখানে গিয়ে বসাও, ওই সংখ্যাটা যদি এখানে গিয়ে বসাও যে 1 1, যে 1 1 1, 2টা 0 2টা 0, তারপরে 1 1 0 1 1 0, এই যে দেখো এই যে 128 64 32, তারপরে 4 আর 2 যদি তুমি যোগ করো তাহলে কত পাবা, 230 পেয়ে যাবে। তো তুমি এইভাবে করলে একটু বড় সংখ্যা তো একটু বের করতে তোমার সমস্যা হবে, তার আগে তুমি ক্যালকুলেটর বের করে নিয়েছো, ভালো কথা। এবার দেখো -182, তাহলে 182 যেহেতু এটা ঋণাত্মক হয়ে আছে না, এই যে আমরা টুজ কমপ্লিমেন্ট করবো কোন সংখ্যাটার, এই যে এর মানটা বের করবো, মানে -182-এর কমপ্লিট মানটা বের করবো আমরা, দিয়ে এর সাথে যোগ করব 230-এর সাথে যোগ করব। তো 182 এর তোমার বাইনারি কত, 182-এর বাইনারি আমার ক্যালকুলেটর দিয়ে বের করব দ্রুত, ঠিক আছে, আমরা দ্রুত বের করে ফেলবো। তাহলে আমরা ডেসিমাল মোডে চলে গেলাম, ডেসিমাল মোডে কত 182 যাবো, 182 ইজিক্যাল টু চাপলাম, তারপরে 182 চলে আসলো। এখন এটাকে আমরা বাইনারি করে ফেলবো, লগ চাপলাম, লগের উপরে বাইনারি রয়েছে, দেখো এসছে কত 182, ধর এই যে দেখো এখানে চলে আসছে 10, দেখো 10110110। আশা করি তোমরা ক্যালকুলেটরে বের করতে পেরেছো, এটা অনেক আগে শিখেছো তোমরা, এখন এটা নিয়ে বলার কোনো স্কোপ নেই। তারপরে দেখো যদি তোমার এটা সন্দেহ হয় তাহলে এই সংখ্যাটা এখানে গিয়ে বসাবা, দেখবা যে মিলে গেছে। তাহলে 182 এর আমরা প্রকৃত মানটা বের করেছি। এখন কি করব, এটাকে অনস কমপ্লিমেন্ট করব। অনস কমপ্লিমেন্ট করার জন্য সরি এখানে একটা বিষয় হচ্ছে তোমাকে বলা হয়নি যে স্যার আপনি এত বড় অঙ্ক করেছেন কেন। হ্যাঁ, মূল কথাটা হচ্ছে যে আপনি 16 বিটে নিয়েছেন কেন, 16 বিটে কেন নিলাম এই ব্যাখ্যাটা আগেই করা উচিত ছিল। হ্যাঁ, তবুও তোমরা একটু দেখো আমাদের টপিকটাই তো এটা, যে 16 বিট না 8 বিট রেজিস্টার, কোন রেজিস্টারে নেব। আচ্ছা ভালো কথা, দেখো এখানে তুমি একটা 8 বিট রেজিস্টার আঁকো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, ভালো কথা। আচ্ছা তুমি বলো তো যে এইখানে এটা কি চিহ্ন বিট, চিহ্ন বিট, এটা কিন্তু ফিক্সড নির্দিষ্ট, কোনো সংখ্যার মানের জন্য তুমি এই ঘরটা দখল করতে পারবে না। আর বাদ বাকি এটা হচ্ছে 8 বিট রেজিস্টার, 8 বিট, এটা হচ্ছে কি 8 বিট রেজিস্টার। তো সংখ্যার মানের জন্য তুমি কয়টা বিট এখানে পাবা জানো, এই যে এখান থেকে শুরু করে এখানে, ঠিক আছে, এই পর্যন্ত তুমি পাবা। আচ্ছা তোমাকে এখন একটা কথা বলি যে 126, তুমি এখন 126-এর বাইনারি বের করো, অর্থাৎ আমরা ডেসিমাল মোডে যাব, দিয়ে কি করব, হ্যাঁ ডেসিমাল মোডে গিয়ে আমরা 126, তোমাকে বলতেছি তুমি 126-এর বাইনারি বের করো ক্যালকুলেটরে। তাহলে আমি চাপলাম 126 ইজিক্যাল টু চাপলাম, তারপরে এখন বাইনারি বের করবো 126-এর কত হচ্ছে, দেখো যে বাইনারি আমি এখানে পেয়েছি, দেখো যে 1 1 1, মানে 6টা 1 0, ঠিক আছে। তাহলে বলো তো 126 সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক, অবশ্যই ধনাত্মক সংখ্যা, তাহলে তুমি এখানে কি দিবা, 0 দিবা, ঠিক আছে। তাহলে দেখো তুমি কিন্তু সংখ্যার মান এই ঘর পর্যন্ত আসতে পারো না, তুমি কোনো মতেই আসতে পারো না, কারণ এই চিহ্নটা এই ঘরটা তোমাকে নির্দেশ করবে যে এটি ধনাত্মক না ঋণাত্মক। যদি এখানে 1 থাকতো তাহলে তুমি ধরে নিতা যে এটি ঋণাত্মক। এখানে 8 বিট রেজিস্টারে এই ডান দিক থেকে বামে এই দিকে এই বিটটা তোমার চিহ্ন বিট, এই চিহ্ন বিটটা সংখ্যার মান তুমি বসাতে পারবে না। এটা এখানে যদি 1 থাকে তাহলে ধরে নেব যে ঋণাত্মক, আর যদি 0 থাকে তাহলে হবে ধনাত্মক, ভালো কথা। এখন তুমি যেটা করবা যে 127-এর বাইনারি করো, 127-এর বাইনারি বের করো তুমি, ঠিক আছে। আমরা এখন ডেসিমাল মোডে চলে গেলাম, 127 সমান চাপলাম। এখন দেখো এখন আমরা বাইনারি বের করবো, দেখো
কয়টা আছে? 7টা ওয়ান আছে। দেখো যে 1 2 3 4 5 6 7, 7টা ওয়ান আছে। তাহলে সংখ্যার মান 7 ঘরে বসে গেল। আর যেহেতু 127 কি 127 ধনাত্মক না, 127 হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, তাহলে এখানে আমরা 0 দিব। 0 বিট, 0 বিট নির্দেশ করছে যে এখানে আমরা 127 বসালাম, এটি একটি ধনাত্মক সংখ্যা। এখন কথা হলো যে তুমি 128-এর বাইনারি বের করো। দেখো এটা কিন্তু 128 কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা না? তাহলে এই বিটটা কিন্তু আমরা দখল করতে পারবো না। এই বিটটা কি আমরা দখল করতে পারবো? যেহেতু এই বিটটা নির্দেশ করবে যে ধনাত্মক সংখ্যা 128 128, ঠিক আছে? এর বাইনারি বের করব এবং 8 বিট রেজিস্টারে বসাবো, কিন্তু এই বিটটা কিন্তু আমি দখল করতে পারবো না। হ্যাঁ, এই বিটটা তুমি সরাতে পারবে না। আমি আগে থেকে 0 এখানে দিয়ে রেখে দিলাম, কারণ 128 ধনাত্মক সংখ্যা। তুমি এই জায়গা আমি দিব কেন? এই জায়গাটা আমি তোমাকে দিব কেন? এটা তো নির্দেশ করছে চিহ্ন বিটের জন্য, তুমি এটা নিতে পারবে না, ঠিক আছে? তাহলে তুমি এখানে বসাও 128কে, এখানে বসাও তো দেখি। ওকে, আমরা এখন 128 লিখব। 128 ইজ ইকুয়াল টু, তারপরে এখন আমরা বাইনারিতে যাব। বাইনারিতে দেখো 1। এখন দেখো কয়টা বিট আছে তোমার ক্যালকুলেটরে? তোমার ক্যালকুলেটরে দেখো 8টা বিট আছে। তাহলে দেখো তুমি কি এখানে 8টা বিট বসাতে পারবা? তুমি কিন্তু এখানে 8টা বিট বসাতে পারবে না, কারণ এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এটা কিন্তু চিহ্ন বিট তুমি ধনাত্মক সংখ্যার জন্য। এখন তুমি যদি বসাও, দেখো কি আছে যে 1 0 0 0 0 0 0, এই যে আরেকটা বিট বেড়ে গেল, ঠিক আছে? এই বিটটা তুমি কোথায় বসাবা? বা তুমি মনে করো যে তুমি এই 8 ঘর এখানে বসিয়ে দিলা, বা এখানে তুমি 1 দিলা, এখানে 1 দিলা, আর বাদ বাকিগুলা 0 দিলা। তাহলে এই যে 8 বিট রেজিস্টার তুমি এটা বসালা, যে এটা ঋণাত্মক নির্দেশ করছে, কিন্তু 128 কি ঋণাত্মক? এটা যদি চিহ্ন বিট হয়ে যায়, তাহলে 128 কি ঋণাত্মক? না, অবশ্যই ধনাত্মক। তাহলে তুমি তো এই বিটটা নিতে পারো না, এখানে অবশ্যই 0 থাকতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, যে যেহেতু আমরা এই 8 বিট রেজিস্টারে 128কে রাখতে গিয়ে দেখতেছি যে 8টা ঘর নিয়ে নিচ্ছে, এবং এটাকে আমরা নির্দেশ করতে পারছি না 128কে যে এটা ধনাত্মক না ঋণাত্মক, এটা আমরা বলতে পারতেছি না। এই জন্য কী করতে হচ্ছে, আমাদের বাম দিকে আরও একটা বিট নিতে হচ্ছে। তো এই বিটটা তো তুমি 8 বিট রেজিস্টারে নেই, কোথায় আছে? 16 বিট রেজিস্টারে। তো 8 বিট রেজিস্টারের পরের ধাপ, পরের বড় স্টেপ হচ্ছে কত? 16 বিট রেজিস্টার। তো আমাদেরকে 16 বিট রেজিস্টারে যেতে হবে। তাহলে তুমি খেয়াল করছো যে 128, ঠিক আছে? দেখো 128 অথবা তার থেকে বড়, 128 বা তার থেকে বড় যে কোনো সংখ্যাকে তুমি 8 বিট রেজিস্টারে রাখতে পারবে না। কোথায় রাখতে হবে তোমাকে? তোমার রাখতে হবে 16 বিট রেজিস্টারে। 16 বিট রেজিস্টারে তোমাকে রাখতে হবে। আমরা সেই কাজটাই করেছি। এই জন্য প্রথম থেকে আমরা কি করেছি, যে 182 দেখো তো কি 127-এর থেকে বড় না, মানে 128 বা তার থেকে বড় না 182, তারপরে কত 230। তাহলে তুমি কি এই 8 বিট রেজিস্টারে 128কে 82কে রাখতে পারবে? তুমি কি 230কে এখানে রাখতে পারবে? তুমি এটা রাখতে পারবে না। তাই আমরা কি করেছি, 16 বিট রেজিস্টার নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অঙ্কে যদি এই ধরনের কোনো চলে আসে দুটো সংখ্যা যেটা 127 থেকে বেশি, তুমি সেগুলোকে অবশ্যই 16 বিট রেজিস্টারে রাখবে। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। আজকের আমাদের টপিক মূল আলোচনা ছিল যে 8 বিট রেজিস্টার না 16 বিট রেজিস্টার। ওকে, এখন আমরা চলো অঙ্কে ফিরে যাই। এখন আমরা অঙ্কে ফিরে যাব যেখানে ছিলাম আমরা। ওকে, দেখো 230কে আমরা এখানে 16 বিট রেজিস্টারে বসিয়েছি। কেন বসিয়েছি একটু আগে ব্যাখ্যা করলাম। এখন কি করব, আমরা এই যে 182 এই মানটা বের করব, -182-এর মানটা আমরা বের করব। অর্থাৎ কি, যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা আমাদের টুজ কমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো দেখো 182 সমান মানটা আমরা 182-এর বাইনারি সংখ্যা বসিয়েছি, এটার প্রকৃত মান 16 বিট রেজিস্টারে বসিয়েছি। আবার কি করেছি, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করেছি, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0 করেছি। এই যে দেখো সবগুলো 1 করে দিয়েছি, 1 থাকলে 0 করেছি, 0 থাকলে 1 করেছি, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1 করেছি, পূরক করেছি। তারপরে আমরা কি করেছি, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করেছি। এখন যোগটা খেয়াল করো, যোগ আমি শিখিয়েছি, অনেকবার শিখিয়েছি যোগ করতে, একটু আলাদাভাবে শিখিয়েছি। আশা করি তোমরা গত ক্লাসে আমার সেই ক্লাসগুলো দেখেছো। তাহলে যোগটা দেখো যে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয় না? ভিত্তির সমান হয়ে গেল। তাহলে যদি ভিত্তির সমান হয়ে যায় আমাদের কি করতে হবে, তোমার ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। যেহেতু তুমি ভিত্তি এখানে বাদ দিয়েছো, তোমার হাতে আছে 1, তাহলে 0 আর হাতের 1, তাহলে এখানে একটা তুমি এখানে বসিয়ে দিয়েছো। ওকে, তাহলে দেখো হিসাব আমাদের ক্লিয়ার, এইটুকুতে আমাদের হিসাব ক্লিয়ার। আর যা ছিল বাদ বাকি সবগুলো তুমি বাম দিকে একটা একটা করে বসিয়ে দাও। 0 নিচে 0, 1 নিচে 1, 0 নিচে 0, 0 নিচে 0, 1 নিচে 1, 0 নিচে 0, আর এখানে 8টা 1 ছিল, 8টা নিচে নেমে গেল। যেহেতু আর কোনো অতিরিক্ত যোগ বিয়োগ করতে হচ্ছে না, বা এগুলোতে যদি 1 থাকতো তাহলে আমাদের যোগগুলো করতে করতে এদিকে আসতে হতো। আমাদের জন্য হিসাবটা সহজ হয়ে গেছে। ওকে, তাহলে দেখো আমরা কি পেয়েছি, যে এটা এ বিটটা কি চিহ্ন বিট, চিহ্ন
বিট 1 অর্থাৎ ঋণাত্মক। অর্থাৎ এই সংখ্যাটা এখন ঋণাত্মক হয়ে গেছে, এখন আর ধনাত্মক সংখ্যা নেই। ঠিক আছে, তাহলে -182 মান আমরা পেয়ে গেছি। তাহলে কি করব আমরা, এই যে -182 মান এখানে বসালাম, এই মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে দুটো সংখ্যা আমরা কি করব, যোগ করব, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ। দেখো এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা, এটা ঋণাত্মক সংখ্যা আর এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যার সাথে যদি ঋণাত্মক সংখ্যা যদি যোগ করি কি হবে, কেটে যাবে অটোমেটিক্যালি, দিয়ে আমাদের হিসাবটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এখন যোগটা করি, তুমি একটু খেয়াল করো। দেখো 0-র সাথে 0 যোগ করলে কত হবে, 0 হবে। এবার দেখো 1-এর সাথে 1 যোগ করলে কত হলো, 2 হলো না। তাহলে 2 যেহেতু ভিত্তির সমান হয়ে গেল, এখান থেকে আমরা ভিত্তিটা বাদ দিব। যদি ভিত্তি থেকে বেশি হতো, 3 হতো, তাহলে কি করতাম আমরা, এখান থেকে 2 বাদ দিতাম, দিয়ে সমান সমান কত করতাম, যে তোমার 0 হয়ে যেত। তাহলে যাই হোক 1 হতো, 3 থেকে তোমার 2 বাদ দিলে কত হবে, 1 বসাতাম আমরা। এইভাবে অঙ্কগুলো করে ফেলবো আমরা। ঠিক আছে, এর আগে তোমরা যোগের হিসাবটা দেখেছো। তো দেখো 2 থেকে 2 বাদ দিলে 0, ভিত্তির সমান হয়ে গেছে। এখন আমরা এখানে 0 দিব। তোমার হাতে আছে কত, 1 আছে না, তোমার হাতে আছে 1, ওই 1 আর এই 1 তাহলে 2, আবার ভিত্তির সমান হয়ে গেছে। যদি ভিত্তির সমান হয়ে যায় তাহলে এখান থেকে ভিত্তিটা বাদ দিতে হয়। তাহলে আবার দেখো 2 থেকে 2 বাদ দিলে 0, যেহেতু ভিত্তি বাদ দিয়েছো তোমার হাতে আছে 1 আর এই 1 কত হলো 2। তো আবার এর সাথে 0 যোগ করব, মানে কি আবার তোমার 2 হয়ে গেল। 2 যেহেতু ভিত্তির সমান যদি হয়ে যায় তাহলে আবার 2 বাদ দিতে হবে। তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। তোমার হাতে কত আছে, যেহেতু এখানে তুমি একবার ভিত্তি বাদ দিয়েছো, তোমার হাতে আছে 1, ওই 1টা এখানে বসিয়ে দাও। আবার দেখো 1 আর 0 যোগ করলে কত হয়, 1 হয় না, হ্যাঁ 1 হয়। আবার দেখো যে এই 1 আর এই 1 যদি যোগ করো তাহলে কত হবে, আবার ভিত্তির সমান হয়ে গেল, তাই না। ভিত্তির সমান হয়ে গেলে ভিত্তি বাদ দিতে হয়, তাহলে কত হবে, এখানে 0 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ ঠিক আছে। আর তোমার হাতে আছে কত, 1 আছে, তো তোমার হাতের 1 আর এই 1 হলো 2, আবার ভিত্তির সমান হয়ে গেল, আবার ভিত্তি বাদ দিতে হবে মানে 0। ঠিক আছে, আবার দেখো এখানে আছে 1, তোমার হাতে আছে 1, তাহলে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0। এখন দেখো এরকম করে প্রতিটাতে 0 আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে 2, যেহেতু 2 এখান থেকে বাদ দিয়েছে, তোমার হাতে আছে 1, ওই 1 আর এই 1 হলো 2, 2 থেকে 2 বাদ দিলে 0, একটু 0। দেখো প্রতিটা 0 হবে, আমি আর হিসাবটুকু করে দেখাচ্ছি না, সবগুলোই 0 হবে, কিন্তু সব শেষে তোমার হাতে থাকবে কিন্তু 1। ঠিক আছে, তোমার হাতে থাকবে 1। দেখো এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে। মানে কি এখানে ভিত্তির সমান হয়ে গেছিলো, 2 হয়ে গেছিলো, 2 থেকে 2 বাদ দিয়েছি। আবার দেখো তোমার হাতে আছে 1, ওই হাতের 1 আর এই 1 হলো 2, 2 থেকে 2 বাদ দিলে কত, 0। যেহেতু তুমি একবার ভিত্তি বাদ দিয়েছো, তোমার হাতে আছে 1, এই যে 1। ওকে, দেখো এটা হচ্ছে 16 নম্বর বিট। আর 8 বিট রেজিস্টার 8 নম্বর বিট হলো চিহ্ন বিট। 8 বিট রেজিস্টারে 8 নম্বর বিট হলো তোমার চিহ্ন বিট, আর 16 বিট রেজিস্টারে 16তম বিটটি হচ্ছে তোমার চিহ্ন বিট। চিহ্ন বিট, ঠিক আছে, চিহ্ন বিট। আর এটা কি, ক্যারি বিট, ক্যারি বিট। ওকে, তাহলে কি ক্যারি বিট বাদ দেওয়া হয়, তাই না, ক্যারি বিট বাদ দেওয়া হয়। আমরা লিখব ক্যারি বিট বাদ দেওয়া হয়, ক্যারি বিট বাদ দেওয়া হয়, লিখে দিলাম। আচ্ছা তাহলে দেখো এখন তুমি যে এখানে 48 সমান এই সংখ্যাটা লিখেছো, তাহলে এই যে এই সংখ্যাটা কি 48-এর সমান, তোমাকে কিন্তু এটা মিলিয়ে নিতে হবে। চলো আমরা আমাদের হিসাব নিকেশ ঠিক আছে নাকি আমরা একটু চেক করে নেব। তাহলে দেখো 1 1 দিয়ে 4টা শূন্য আছে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 1 1। দেখো তো 32 আর 16 যোগ করলে কত হয়, 48 হয় না। তাহলে আমরা কিন্তু 48 পেয়েছি, অর্থাৎ আমাদের অঙ্কটা হয়েছে। অতএব আমরা এখানে কমেন্ট করতে পারি যে জনি কত টাকার বই বেশি কিনেছিল, জনি, অতএব জনি 48 সমান সমান কত, যে 110000 টাকার বই বেশি কিনেছিল। এই তো আমাদের উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এখানে তুমি উত্তর লিখে দিতে পারো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করেছি যে খুব সহজভাবে তোমাদের অঙ্কটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং খুঁটিনাটি বিষয়গুলো বলেছি যে কিভাবে হয়েছে। আমি আর বেশিরভাগ কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদের শেখালাম। ঠিক আছে, তো
আমরা এর পরবর্তীতে আরও বিভিন্ন বোর্ড সমাধান করব। এখন সব থেকে যে বোর্ডগুলো সব থেকে জটিল, ঠিক আছে, যশোর বোর্ড বলো বা কুমিল্লা বোর্ড বলো, চিটাগাং বোর্ড বলো, এই বোর্ডগুলা আমরা সমাধান করব। আরও 2 থেকে 3টা বোর্ড আমরা সমাধান করব। তো এভাবে আমাদের ক্লাসগুলো এগোতে থাকবে। এরপরে আমি একটা তোমার MCQ সলভ ক্লাস দেব, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। যদিও আমি ডিজিটাল ডিভাইস এখনও পড়াইনি, তার আগেই আমি একটা অনলাইন ক্লাস দেব যে তোমার কিভাবে তোমার MCQগুলো সমাধান করতে হয়, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এবং আমি খুব ডিটেলসে তোমাদের বুঝাবো। আশা করি তোমরা সেই ক্লাসটি খুব শীঘ্রই পেয়ে যাবে। এবং আমি সন্ধ্যা 7:30টায় ক্লাসটি শুরু করব, কালকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, আমি ক্লাসটি কালকে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা বিশেষ করে 2025 সালে HSC পরীক্ষার্থী রয়েছে বা 2026 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমরা সবাই ক্লাসটিতে জয়েন করতে পারো। এবং আমার এই ক্লাসগুলো চলবে তোমার HSC পরীক্ষা 2025 যারা রয়েছে, অর্থাৎ তোমার 6 জুলাই পর্যন্ত তোমাদের এই ক্লাসগুলো চলবে। তোমরা যদি এই আমার যে পেজ রয়েছে, যে দেখো যে আমি আমার পেজের নামটা লিখে দিয়েছি, যে তোমার ইংলিশ অ্যান্ড ICT সেন্টার, এই পেজটি তোমরা ফলো করে রাখতে পারো। তাহলে কি তোমরা প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর আমার যে অনলাইন কোর্স চলছে, তোমরা ওই কোর্সের আঙ্গিকেই এই ক্লাসগুলো কিন্তু আমি নিচ্ছি। আমি এইভাবে তোমাদের পরীক্ষার পূর্ব পর্যন্ত বোর্ড কোশ্চেন থেকে MCQ সব ধরনের সলিউশন দিয়ে যাব। আর তোমার ইংরেজি তো অবশ্যই পড়াবো, ইংরেজিতে একটু লেট হচ্ছে, কিন্তু আমি একেবারে শুরু করে দেবো। আমি যদিও তোমার সুইটেবল ফ্রেজেস যে টপিকগুলো ছিল সেগুলো কভার করেছি, আশা করি তোমরা ওই টপিকগুলো দেখেছো। এরপরে ক্লাসগুলো আরও রেগুলার হবে, ঠিক আছে। আমি সন্ধ্যা 7:30টায় তোমার ICT ক্লাসগুলো নেব, আর ইংরেজির ক্লাসগুলো নেব আমি রাত 9টায়। তো তোমরা যারা আমার এই কোর্সটিতে ভর্তি হতে ইচ্ছুক, যদি মনে করো যে এখান থেকে এই কোর্স থেকে কিছু পাবে, ঠিক আছে, তো পরীক্ষার আগে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। পরীক্ষার আগে হয়তো একটু হেল্প প্রয়োজন হয়, স্যারের যে একটু দিক নির্দেশনা বা একটু সাজেশন, বা কোন বিষয়টা পড়লে ভালো হয়, বা কোন একটা ইংরেজি টপিক বুঝতে পারতেছে না, কোনো ICTর হয়তো 5ম অধ্যায় প্রোগ্রামিং বুঝতেছে না, HTML বুঝতেছে না, এগুলো কিন্তু আমি হাতে কলমে সুন্দর করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আগামীকালকে তোমাদের লাইভ ক্লাসটিতে তোমরা অবশ্যই জয়েন করবা, যে আমি MCQ সলভ একটা ক্লাস দেবো, বিশেষ করে 23 এবং 24 সাল, ঠিক আছে, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এই 2টা অধ্যায় আমি ভালো করে আলোচনা করে দেবো। তো কালকের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।